রাজনীতি করার জন্য, চামচামি করার জন্য। আমার নেতা আমি, আমার নেতা আমার নবী, আমি যেহেতু মুসলমান। এখন কেন ক্লাস 6 এর বাচ্চারাও মানে দল করবে, শিক্ষার্থীরা কেন দাস হয়ে থাকবে? আমার ইচ্ছা হবে আমি রাজনীতি করব, ইচ্ছা হবে না আমি করব না। জাতি জানে আমি কে, আমাকে যে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে, জাতি জানে আমি কে। এখন তো র্যাঙ্কে ভাই হাসিনা আমাকে যদি আবার আসে আমাকে কি করবে বলেন? ছেড়ে দেবে? সার্জিসে কিছু করবে? আব্দুল্লাহ কিছু করবে? হাসিনা তো ছিল তখনই তো ওদের কিছু করে নাই, তাদের কিছু করছে কার সিগনালে? বলেন, সমন্বয়করা বলতে পারবে মোহাম্মদপুরে কে কে ছিল? শেখ হাসিনাকে নিয়ে একটা মহল নানা রকম নাটক শুরু করেছে। একটি খবর আজকের পত্রিকা প্রকাশ করেছে, ফ্যাক্ট চেক। সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন সেই আন্দোলনের বাঘিনী কন্যা আবার গর্জে উঠেছে। কেন এবং কি কারণে জানতে পারবেন পুরো ভিডিও দেখলে পারে। এদিকে বর্তমানে যে গণফ্রম আন্দোলনের তারেক, উনি বলেছেন শেখ হাসিনা দেশে আসলে আমাকে কি বাঁচতে দিবে? বাঁচতে দিবে না। এদিকে ফিরোজ মোস্তফা বলেছেন যে এই শেখ হাসিনার পদত্যাগকে কেন্দ্র করে জাতিসংঘ আবারও সেনাবাহিনীকে নিষেধাজ্ঞা দিতে চলেছে। এই সব কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। তবে প্রশ্ন এখানেই থেকে যায়, আদৌ শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন কিনা, এমন কিছু তথ্য নিয়ে যার এখনও প্রমাণ মিলাতে পারছে না যারা বর্তমান বাংলাদেশ পরিচালনা করছেন ডক্টর ইউনূস এবং রাষ্ট্রপতি। এই দুইজনকে নিয়ে জাতিসংঘের সাথে অনেক কিছু চলছে। চলুন আমরা ফিরোজ মোস্তফার কাছে চলে যাই, তাহলে আমরা কিছু জিনিস। শেখ হাসিনাকে নিয়ে একটা মহল নানা রকম নাটক শুরু করেছে। একটি খবর আজকের পত্রিকা প্রকাশ করেছে, ফ্যাক্ট চেক। সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা। এই যে কথাটা বলেছে, এখানে দেখা যাচ্ছে যে ব্যারিস্টার জহিরুল ইসলাম তার জাতিসংঘের বরাত দিয়ে সে এই খবরটি ছাড়িয়েছে যে আগামী 7 দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘের সদর দপ্তরে জমা করতে বলা হয়েছে। এটি দিতে না পারলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ। খবরটা হচ্ছে এরকম, ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকার। দেশ ছেড়ে তাকে ভারতে চলে যেতে হয়েছে। তার দাবি, সংবিধান অনুযায়ী তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী। এই কনফিউশনটা আসলে তৈরি করেছে শেখ হাসিনা নিজে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোনালাপে এমন দাবি করেছেন তিনি। তার দাবি, দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু নিরাপত্তার কারণে গণভবন থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেননি। তার এমন দাবির পরিপ্রেক্ষিতে ফেসবুকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বরাত দিয়ে বেশ কিছু দাবি ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে আগামী 7 দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘ সদর দপ্তরে জমা দিতে না পারলে বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ। গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে এসব দাবি করা হয়। তার মানে হচ্ছে, বোঝানো হচ্ছে যে শেখ হাসিনা যেহেতু বৈধ প্রধানমন্ত্রী, সে কোথায় পদত্যাগ করছে? যদি পদত্যাগ না করে তাহলে যে সরকার আছে সেটা তো অবৈধ, সুতরাং জাতিসংঘ এটা মানবে না। তাই বলা হচ্ছে যে 7 দিনের মধ্যে পদত্যাগপত্রটা জাতিসংঘের কাছে প্লেস করতে হবে। যদি না করা হয় তাহলে তারা সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে। পোস্টগুলোতে দাবি করা হয় রাশিয়া, সংযুক্ত আরব আমিরাতের রিট এবং ভারত, চীন সহ বিভিন্ন রাষ্ট্রের সমর্থনের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই পোস্টে আরও দাবি করা হয় শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে। তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবে। পোস্টগুলোতে আল জাজিরা সংবাদটি কখন প্রকাশ করা হয়েছে এ সম্পর্কিত কোনো তথ্য নেই। আল জাজিরার বরাত দিয়ে এই খবরটা প্রকাশ করা হচ্ছে। এসব দাবির সম্বলিত সবচেয়ে ভাইরাল পোস্টটি পাওয়া যায়
ব্যারিস্টার জহিরুল ইসলাম নামের একটি ফেসবুক পেজে, ব্যারিস্টার জহিরুল ইসলাম নামে পোস্টটি আজ শনিবার বিকেল 4টা পর্যন্ত 800-র বেশি শেয়ার হয়েছে। রিয়াকশন পড়েছে প্রায় 5000 এবং 1200-র মতন কমেন্ট পড়েছে। এসব কমেন্টগুলোর অধিকাংশ পোস্টে উল্লেখিত দাবিগুলো সমর্থনে। দাবিটি সত্যতা যাচাই প্রথমে আল জাজিরায় এমন সংবাদ প্রকাশ হয়েছে কিনা তা যাচাই করা হয়। সংবাদ মাধ্যমটির বাংলাদেশ সম্পর্কে সাম্প্রতিক সময় প্রকাশিত প্রতিবেদনগুলোর মধ্যে আছে গতকাল শুক্রবার শিক্ষার্থীদের আন্দোলনের 1 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত একটি লাইভ স্ট্রিমিং। এই লাইভ স্ট্রিমিংয়ে আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী সময় বাংলাদেশের তরুণদের প্রত্যাশা ও অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা তা নিয়ে আলোচনা, এই সমস্ত নানান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। জানি না এখন এই সমস্ত পুরোটাই যে ভুয়া, এই ব্যাপারে আর কোনো ইয়ে নেই। আবার হয়তো আমার যেটা মনে হয় যে আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে তিনি গেছেন সেনা সদর পরিদর্শনে। আমার ধারণা যে হয়তো এই ভুয়া খবরের উপর ভিত্তি করে বলা হবে যে পরিস্থিতি উত্তপ্ত, ডক্টর ইউনূস ছুটে গেলেন সেনাবাহিনীর কাছে এবং সেখানে সেনা দপ্তরে সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করেছেন এই সমস্ত বিষয়গুলি। এই সমস্তগুলি নানা গুজব ছড়াবে, এই সত্য কথাটাকে তার মতন করে ব্যবহার করে। যেমন শেখ হাসিনার ওই একটা কথা যে বলছে যে আমি এখনো কনস্টিটিউশনালি প্রাইম মিনিস্টার, আমি তো ওই পদত্যাগ করিনি, আমার এই পদত্যাগপত্র সঠিক হয়নি। তো ওইটার উপর ভিত্তি করে এখন এই সমস্ত গুজব ছড়ানো, এই সমস্ত গুজব ছড়ায় আসলে শেষ পর্যন্ত কিছু হবে না। তো তারপরেও সেনা সদরে আজকে প্রধান উপদেষ্টা গেছেন, সেই সময় আবার সেখানে উপস্থিত ছিলেন তহিদ হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয়। এদিকে ফিরোজ মোস্তফার কথা অনুযায়ী যদি বাংলাদেশে এই ঘটনাটা আসলে সত্যি হয়ে যায় যে শেখ হাসিনা বর্তমান যে পদত্যাগপত্র দাবি করেছেন সেটা জাতিসংঘ যাচাই বাছাই করে যদি দেখে সত্য যে সে পদত্যাগ করে নাই, তাহলে কি সে দেশে এসে গদিতে বসতে পারবে নাকি তাকে জেলের ভাত খেতে হবে? এমন কিছু প্রশ্নের উত্তরে বিভিন্নভাবে বিভিন্নজন বক্তব্য দিয়েছেন। তবে এই বক্তব্যের মাঝে সবথেকে কঠিনভাবে যে বক্তব্যগুলো তুলে ধরা হয়েছিল আজকের এই বিশেষ করে কিছু ভিডিও ক্লিপে, সেটা সূত্র ধরে আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে ডক্টর ইউনূস বর্তমানে জাতিসংঘে যে মিটিংয়ে ওনার যাওয়ার কথা সেখানে কথা চলছে। তবে সেই জাতিসংঘই যদি ডক্টর ইউনূসের এই সেনাবাহিনীকে আবার নিষেধাজ্ঞা দেয়, তাহলে ডক্টর ইউনূস কি আসলেই বিপদে পড়তে চলেছেন? কি যদি শেখ হাসিনা দেশে চলে আসেন তাহলে কি বিপদে পড়তে চলেছেন? চলুন আমরা তার কিছু ঘটনা শুনে আছি সেই বাঘিনী কন্যা। বাবা মা এত টাকা খরচ করছে রাজনীতি করার জন্য, চামচামি করার জন্য। আমার নেতা আমি, আমার নেতা আমার নবী, আমি যেহেতু মুসলমান। এখন কেন ক্লাস 6 এর বাচ্চারাও দল করবে? শিক্ষার্থীরা কেন দাস হয়ে থাকবে? আমার ইচ্ছা হবে আমি রাজনীতি করব, ইচ্ছা হবে না আমি করব না। জাতি জানে আমি কে। আমাকে যে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে, জাতি জানে আমি কে। এখন তো র্যাঙ্কেই নাই, বিশ্ববিদ্যালয়তে এখন বৈশ্বিকভাবে র্যাঙ্কেই নাই, ইন্টারন্যাশনালি। কয়দিন পর বাবা মা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোলাপানের পড়াবেও। আমাদের বুঝ হওয়ার পর থেকেই তো আমরা শেখ হাসিনার সরকারকে দেখছি। এখন কেন ক্লাস 6 এর বাচ্চারাও দল করবে? ছাত্র দল, ছাত্রলীগ তারা কেন করবে? রাজনীতি নিষিদ্ধ নিশ্চয় আমাদের জন্য যারা সাধারণ ছাত্র তারা সবাই রাজপথে নেমে যাচ্ছে। একদিকে কোনো দিন প্রচন্ড রোদ, আজকে প্রচন্ড বৃষ্টি। এই বৃষ্টিও আপনাদেরকে আসলে আটকিয়ে রাখতে পারছে না। এই চালিকা শক্তি আসলে কোথা থেকে পাচ্ছে? দাবিতে একটা যৌক্তিক এনার্জি কেন পাবো না? আর আমরা এখানে এনার্জি লস না করলে এই বিশ্ববিদ্যালয় কখনোই দাসত্ব মুক্ত হবে না। শিক্ষার্থীরা কেন দাস হয়ে থাকবে? আমার ইচ্ছা হবে আমি রাজনীতি করব, ইচ্ছা হবে না আমি করব না। আমাকে কেন ফোর্স করে রাজনীতি করানো হবে? এত ক্ষমতা কেন একজন শিক্ষার্থীর থাকবে যে সে আরেকজন শিক্ষার্থীকে দমিয়ে রাখবে শুধুমাত্র একটা দলের কর্মী হওয়ার জন্য? কর্মী হওয়ার খাতিরে তার এত পাওয়ার? সংবিধান অনুযায়ী সর্বোচ্চ পাওয়ার একজন সাধারণ নাগরিকের।
আমরা সাধারণ শিক্ষার্থীর পর ক্যাম্পাস ছেড়ে দিলে এবং ক্যাম্পাসে থাকাকালীন সময় আমরা সাধারণ নাগরিক, আমাদেরকে কোনো দলে ফেলে লাভ নেই। এখন আর জাতি জানে আমি কে, আমাকে যে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে, জাতি জানে আমি কে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় এবং সোশ্যাল মিডিয়ায় আপনি বাঘিনী কন্যা নামে পরিচিত, যেখানেই অন্যায় সেখানেই যেন আপনার থাবা। কি বলছেন আসলে এটা নিয়ে? মানুষ বানাইছেন, আমি তো বারবার বলি যে ফেম কামস উইথ রেসপন্সিবিলিটিস। আমার খ্যাতিটা আমার দায়িত্ব সাথে নিয়ে এসেছে দেখেই আমি এখন আসলে এখানে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অবস্থান করছি, কারণ মানুষ আমার দিকে তাকিয়ে আছে যে কয়েকদিন পরে এমন হবে যে এখন তো র্যাঙ্কেই নাই, বিশ্ববিদ্যালয়তে এখন মানে বৈশ্বিকভাবে র্যাঙ্কেই নাই, ইন্টারন্যাশনালি। কয়েকদিন পর বাবা মা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোলাপানের পড়াবেও না, দিবেও না। ওই যে আমাদের আপনার ভাই মারা যাওয়ার পর বলছিল না বুয়েটে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পাঠাবো না, কদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাবে না তো বাবা মা। কেন পাঠাবে? রাজনীতি করার জন্য। বাবা মা এত টাকা খরচ করছে রাজনীতি করার জন্য, চামচামি করার জন্য। আমার নেতা আমি, আমার নেতা আমার নবী। আমি যেহেতু মুসলমান, বিভিন্ন ধর্ম অনুযায়ী ওদের নেতা থাকে। আমার নেতা আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ। আমার কোনো নেতার প্রয়োজন নেই। আমি আর কি কার নেতৃত্বে আমি চলবো? আমার তো নেতৃত্বের কেন প্রয়োজন? আমার দাবি বলার জন্য আমার কণ্ঠস্বরই যথেষ্ট। সংবিধান সে অধিকার আমাকে দিয়েছে। যদি কেউ এখন দল নিয়ে এসে এগুলো বাস্তবায়ন করতে চান, তাহলে আমি সরাসরি বলবো এরা হয়তো বাকশাল চাচ্ছে, মানে আমাদের কথা ওরা বলবে। আমি সাধারণ জনগণের পক্ষ থেকে কথা বলছি, যাদের সামনে আপনাদের ক্যামেরা যাওয়ার সুযোগ নেই। ওরা এখন এগুলো নিয়ে কথা বলে। মানুষ এখন কথা বলতে শিখেছে, কিন্তু হয়তো আপনারা তাদের সামনে যেতে পারছেন না, কারণ সীমাবদ্ধতা আছে। আমি ওদের জায়গা থেকে বলছি, মানুষ কদিন পর ক্যাম্পাসে বাচ্চা কাচ্চা পাঠাবে না। এই যে এত লেংদি ভাই, হাসিনা আমাকে যদি আবার আসে আমাকে কি করবে বলেন? ছেড়ে দেবে? সার্জিসে কিছু করবে? আব্দুল্লাহরে কিছু করবে? হাসিনা তো ছিল, তখনই তো ওদের কিছু করে নাই। তাদের কিছু করছে কার সিগনালে? বলেন, সমন্বয়করা বলতে পারবে মোহাম্মদপুরে কে কে ছিল? বলুক দেখে নাম, 1 কোটি টাকা দেবো বলতে পারলে। নাকে খড় দিয়ে আনিস লোকের কাছ থেকে আইসা বলছে আন্দোলন বন্ধ। তারা এই প্যাটার্ন জানে না, এর নকশা আছে, কোথা থেকে মিটিং হয়েছে, কোথা থেকে নকশা করা হয়েছে, খসরু ভাই কেন গ্রেপ্তার হলো, এগুলো বিশাল গল্প। গতকালকে যে বলছি এই আন্দোলন নিয়ন্ত্রণ করছে তারেক রহমান। যারা বিশ্বাস করে না তারা আসলে নেমুখ হারাম। আমি তো বলতেছি, তিনি নিজে কল দিয়ে প্রত্যেকটা এলাকায় বলছে ওখানে যাও। আমাকে বলছে যে এই এলাকা তো হলোই, সফল হলাই, এখন কোন এলাকা টেস্ট করছি যে মোহাম্মদপুর শ্যামলী এই রোডটা এখনো এই আওয়ামী লীগে ভরপুর, মানুষ নিরাপদ না, ওইদিক গেলেই মানুষকে মারতেছে, এই এলাকা দখল করতে হবে। ওকে প্রস্তুত হও। পরের দিন সকালে পুরা মোহাম্মদপুর শ্যামল এলাকা জনগণের দখলে। কার সিগনালে বলেন? সমন্বয়করা বলতে পারবে মোহাম্মদপুরে কে কে ছিল? বলুক দেখে নাম, 1 কোটি টাকা দেবো বলতে পারলে। তাহলে একটা প্রশ্ন করি, সব জায়গায় একসঙ্গে আন্দোলন হলো না কেন বলেন তো? মানে আন্দোলন তো কোন আন্দোলন সব জায়গায় একসঙ্গে হবে? মানে একবার বাড্ডাই হচ্ছে, আর একটা 3 ঘন্টা পরে বসুন্ধরায় হচ্ছে, আর 3 ঘন্টা পরে যাত্রাবাড়ি হচ্ছে, আর 3 ঘন্টা পরে মোহাম্মদপুরে হচ্ছে, আর 3 ঘন্টা পরে মিরপুরে হচ্ছে। আলাদা কেন? কারণ আমাদের একসঙ্গে সমন্বয় করার ফিটনেস ছিল না। তাই তো আলাদা ভাবে আলাদা সময় এক একটা এলাকায় আওয়ামী লীগকে ক্রাশ করা হয়েছে, পুলিশকে ক্রাশ করা হয়েছে। এগুলো একটা নকশা, এগুলো একটা প্যাটার্ন এই আন্দোলনের। যারা নাকে খড় দিয়ে আনিস লোকের কাছ থেকে আইসা বলছে আন্দোলন বন্ধ, তারা এই প্যাটার্ন জানে না, এর নকশা আছে, কোথা থেকে মিটিং হয়েছে, কোথা থেকে নকশা করা হয়েছে, খসরু ভাই কেন গ্রেপ্তার হলো, এগুলো বিশাল গল্প। এই গল্পগুলোর ছবি ভিডিও সব আমরা একসময় প্রকাশ করব। এখনো নিরাপদ না, তাই আমরা এগুলো প্রকাশ করব না। এখনো জনগণের সরকার, ভোটের সরকার যেদিন আসবে, যেদিন সত্যিকার অর্থে আমরা ভোট দিয়ে, জনগণ ভোট দিয়ে একটা সরকার বানাতে পারবে, যেই সরকার সত্যিকার অর্থে হাসিনাকে বিচার করার ক্ষমতা রাখে। আমি আবারও বলছি, আমরা হাসিনার বিচার করতে পারবে এইরকম ক্ষমতাশালী সরকার দেখতে চাই। সেটা যদি ইউনুস করতে পারে, ইউনুস সাহেব করতে পারে, তাহলে ইউনুস সাহেবকে আমরা সমর্থন দেব। বলি দেখাক, হ্যাডাম দেখাক যে হাসিনা বিচার করবে। নমুনা কি? ওয়ার্ডে আওয়ামী লীগ নেতারা মানুষকে অত্যাচার করছে,
কয়জন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলেন? বলেন হাসিনা যদি বিচারই করে 600 জন আওয়ামী লীগ নেতাকে আপনি ছাড়া পাইলো আবার গ্রেপ্তার হওয়ার পরে? বলেন কেন? কেন